আসসালামু আলাইকুম। আচ্ছা, আশা করি তোমরা ভালো আছো। এক্সাম সবার ভালো হয়েছে আশা করি। দেখো, আমরা আজ থেকে একটা নতুন চ্যাপ্টার স্টার্ট করব, ঠিক আছে? তো আমরা পরীক্ষার আগে যে ক্লাস করিয়েছিলাম সেটা হচ্ছে ইভলিউশনের ফার্স্ট ক্লাস ছিল, অর্থাৎ অরিজিন অফ দ্য লাইফ, তাই না? তো সেই ক্লাসটার মানে কমপ্লিট করেছিলাম, এবং তার সঙ্গে একটা পরবর্তী চ্যাপ্টার যেটা তোমাদের নেক্সট এক্সামে আছে সেটা হচ্ছে দ্য মেকানিজম অফ ইভলিউশন। তো সেটা সম্পর্কে আজকে আমরা কিছু পড়ব। এই মেকানিজম অফ ইভলিউশন এই চ্যাপ্টারটা হচ্ছে তোমার বারবার বলি, আগের চ্যাপ্টারটা যেটা পড়েছো সেখানে দু একটা কোশ্চেন আসে, 1-2 নম্বর বা হাইস্ট হলে 2 মার্কস, কিন্তু এই চ্যাপ্টারটা থেকে কিন্তু গত 2 বছরে কোনো কোশ্চেন আসেনি। আগের বছর হার্ডউইনবার্গ ল, তারপর ন্যাচারাল সিলেকশন, মিউটেশন, হিউম্যান ইভলিউশন, এগুলো থেকে তেমন কোনো কোশ্চেন আসেনি। তো এবারে বড় কোশ্চেন আসার সম্ভাবনা অনেক বেশি, বড় কোশ্চেন তার সঙ্গে ছোটো কোশ্চেন। তো আমরা ডিটেলসে ধীরে ধীরে জানবো। আজকে আমরা ইভলিউশন সম্পর্কিত কিছু বেসিক জিনিসগুলো আজকে জানবো। আজকে শুধুমাত্র এটুকুই পড়বো। পরের ক্লাসে আমরা পুরো মিউটেশন সম্পর্কে, মানে মিউটেশন ব্যাপারটা কি সেটা ডিটেলসে পড়বো পরের ক্লাসে। তারপরে আমরা ধীরে ধীরে ন্যাচারাল সিলেকশন, দেন আমরা হার্ডউইনবার্গ ল অ্যান্ড মাল্টিপল অ্যালিল, তারপরে ডিটেলসে বাকিটা পড়বো। দেখো, তো আগে যখন পড়িয়েছিলাম ফার্স্ট ক্লাসে তখন একটা কথা বলেছিলাম কি, যে ইভলিউশন কি, তাই তো? আবার রিমাইন্ড করে দিই, ইভলিউশন বলেছিলাম যে যেটা আমরা অ্যাট এ টাইম, অর্থাৎ চোখের সামনে আমরা দেখতে পাই না, যেটা হয়তো আমরা ভাববো যে হ্যাঁ আজ কালকে কোনো ঘটনা বা পরশু ঘটবে, তো আমরা আমাদের চোখের সামনে দেখবো, সেটা কিন্তু হয় না। অর্থাৎ এভলিউশন এটা খুব ধীর গতি সম্পন্ন প্রক্রিয়া। মানে হচ্ছে তোমার এটা দেখতে গেলে কি হবে, মানুষের লাইফ টাইম অতটা থাকেই না। অর্থাৎ ইভলিউশন মানে বলেছিলাম যে জেনারেশন আফটার জেনারেশন আফটার জেনারেশন ওয়াইজ যে পপুলেশনের মধ্যে জিন পুলের যে চেঞ্জ, সেই চেঞ্জটাকে বলা হচ্ছে ইভলিউশন। ঠিক আছে? তাহলে একটা জেনারেশন থেকে পরের জেনারেশন, সেখান থেকে তারপরের জেনারেশন, তারপরে জেনারেশনের জিন পুলের মধ্যে, পপুলেশনের জিন পুলের মধ্যে যে চেঞ্জ, যে পরিবর্তন, তার সঙ্গে আমরা যদি প্যারেন্টাল পপুলেশনের সঙ্গে সেই জেনারেশন আফটার জেনারেশন পপুলেশনের আমরা যদি কম্পেয়ার করি, তাহলে যে চেঞ্জটা দেখতে পাবো তাকে আমরা বলবো ইভলিউশন। তো ইভলিউশন কোথায় ঘটে বলেছিলাম? পপুলেশনের মধ্যে, তাই তো? কারণ পপুলেশনের মধ্যে ভ্যারাইটি থাকবে, আর ভ্যারাইটি হচ্ছে দ্য র মেটেরিয়াল অফ দ্য এভলিউশন। যে ভ্যারাইটিটা আসে কোথা থেকে? ভ্যারাইটির মূল সোর্স হচ্ছে মিউটেশন। মিউটেশনের ফলে ভ্যারাইটি ঘটবে। আর মিউটেশন কখন ঘটে থাকে? কারণ যারা সেক্সুয়ালি রিপ্রোডাকশন করে থাকে, অর্থাৎ যৌন জননগতভাবে যারা প্রজনন সম্পন্ন করে, তাদের ক্ষেত্রে কি হয়, মিউটেশন অবশ্যই দেখা যাবে, অর্থাৎ সার্টেন জিনের চেঞ্জ। তো যেটা মিউটেশন ঘটে, যে মিউটেশনের কারণে ভেরিয়েশন দেখা যায়, আর যে ভেরিয়েশনের ফলে কি হচ্ছে কি না, এভলিউশন সম্ভব, যেটা কোথায় ঘটে? পপুলেশনের মধ্যে। আর বলেছিলাম যে এই যে ঘটছে ইভলিউশন, সেখানে ড্রাইভিং ফোর্স হিসেবে কাজ করে ন্যাচারাল সিলেকশন। ওকে, আচ্ছা। আর বলা হয়েছিল যে দ্য ইউনিট অফ ন্যাচারাল সিলেকশন, ন্যাচারাল সিলেকশনের একক কি? ইন্ডিভিজুয়াল। ওকে, তাহলে পপুলেশনের ইভলিউশনের ইউনিট হচ্ছে পপুলেশন। কারণ ইভলিউশন কোথায় ঘটে? এক একজনের মধ্যে ঘটে না, কারণ একটা পার্সনের মধ্যে কখনো ইভলিউশন ঘটতে পারে না, একটা পপুলেশনের মধ্যে ইভলিউশন ঘটবে, তাই না? কারণ পপুলেশনে তো ভ্যারাইটি থাকবে, তবেই তো সেটা বা যে উন্নত ক্যারেক্টার, উন্নত ট্রেট, বৈশিষ্ট্যটাই কি হবে, পরবর্তী জেনারেশনে, তার পরবর্তী জেনারেশন সঞ্চালিত হবে। তাহলে ইভলিউশনাল ইউনিট হচ্ছে পপুলেশন, আর ন্যাচারাল সিলেকশনের ইউনিট হচ্ছে ইন্ডিভিজুয়াল। কেন? কারণ নেচার গোটা পপুলেশনকে সিলেক্ট করবে। বলেছিলাম যে একটা এরিয়াতে, একটা ইকোসিস্টেমের মধ্যে ধরো 100 জন অ্যানিমেলস আছে, তো সবাই কি কোনো কিছুকে ওভারকাম বা সার্ভাইভ করে এগিয়ে যেতে পারে? পারে না। তাহলে সবাইকে কিন্তু নেচার সিলেক্ট করবে না, নেচার তাকেই সিলেক্ট করবে যে যার মধ্যে সেই উন্নত ক্যারেক্টারযুক্ত বৈশিষ্ট্য আগে থেকে ছিল, যেটা ফিনোটাইপিক্যালি প্রকাশ পায়, এবং যে বৈশিষ্ট্যটার দরুন কি হবে, সে সেই পরিস্থিতিটাকে ওভারকাম করে এগিয়ে যাবে। সেটা ফিউ পার্সনের মধ্যে হতে পারে, সেটা কিছু জনের মধ্যে দেখা যাবে। সেই কিছু জন কি হবে, নিজেদের মধ্যে মিটিং করে প্রজনন ঘটিয়ে আবার কি করবে, তারা পরবর্তী জেনারেশন তৈরি করবে। বোঝা গেছে? এই হচ্ছে এভলিউশন। অর্থাৎ এভলিউশন মানে বলেছিলাম
যে জেনারেশন আফটার জেনারেশন, মানে অর্থাৎ প্রজন্মের পর প্রজন্মর পপুলেশনের মধ্যে যখন জিন পুলের যে চেঞ্জ হয়ে থাকে, জিন পুলটা কি? জিন পুল হচ্ছে একটা পপুলেশনের মধ্যে অ্যালিলের যোগফল। অ্যালিল কি তোমরা পড়েছো? তো সেই অ্যালিলের দ্য সাম অফ টোটাল অ্যালিলস ইন পপুলেশন ইজ কল্ড কি না জিন পুল। এগুলো সম্পর্কে জিন পুল সম্পর্কে ডিটেলসে পড়বো। দেখো তাহলে আমরা চোখের সামনে এভলিউশনকে দেখতে পাচ্ছি না, কিন্তু আমরা ডেফিনেটলি এটা বিশ্বাস করি, মেনে থাকি যে হ্যাঁ এভলিউশন ঘটে চলেছে, ঘটেছে এবং ঘটতে থাকবে। কেন? কারণ তার কিছু এভিডেন্স আমাদের কাছে আছে, তাই না? প্যালিওন্টোলজিক্যাল এভিডেন্স, মরফোলজিক্যাল এভিডেন্স, ভ্রূণ তত্ত্বগত এভিডেন্স, যেগুলো আমরা দেখেছি, যেটা প্রমাণ দিয়ে থাকে যে হ্যাঁ এভলিউশন ঘটেছে। ওকে, দেখো তো সেকেন্ড চ্যাপ্টার যেটা দ্য মেকানিজম অফ এভলিউশন, এটা আমরা পড়বো। তো এই মেকানিজম অফ এভলিউশনের মধ্যে আমাদের ফার্স্ট যেটা আছে সেটা হচ্ছে ভেরিয়েশন। কি আছে? ভেরিয়েশন, যার বাংলা মানে হচ্ছে প্রকরণ বা ভেদ। ঠিক আছে, টার্মটা মনে রাখো। দেখো তাহলে আরেকবার বলি, দ্য র ম্যাটেরিয়াল অফ এভলিউশন কি বলেছিলাম? দ্য র ম্যাটেরিয়াল অফ এভলিউশন কি ইজ ভেরিয়েশন। আরেকবার মনে করিয়ে দিচ্ছি। ওকে, আর the driving force is natural selection. ওকে, আর বলেছিলাম the unit of evolution is population. তো এই জিনিসগুলো বারবার মাথায় রাখতে হবে। ইভলিউশন বললে তোমাদের এই জিনিসগুলো যেন মাথায় আসে, লক্ষ্য রাখবে। দ্য র ম্যাটেরিয়াল অফ ইভলিউশন ইজ ভেরিয়েশন, দ্য ড্রাইভিং ফোর্স ইজ ন্যাচারাল সিলেকশন, অ্যান্ড দ্য ইউনিট অফ দ্য এভলিউশন ইজ পপুলেশন। এবং ভেরিয়েশন হয়ে থাকে মিউটেশনের ফলে। ওকে, তাহলে আমরা সেই ভেরিয়েশনের কথাটা পড়বো। তো ভেরিয়েশন হচ্ছে, দেখো, প্রকরণ বা ভেদ মানে হচ্ছে কি, এই পৃথিবীতে দুটো জীব কখনো এক হতে পারে না, একই বৈশিষ্ট্য সম্পন্ন হতে পারে না। একটা দুটো মিল থাকলেও মানে পুরোপুরি হুবহু মিলতে পারে না। এমনকি একই মায়ের দুটি সন্তানও কি হয়, একই বৈশিষ্ট্য সম্পন্ন হতে পারে না। তাহলে এই যে কোনো নির্দিষ্ট প্রজাতি বা জীবগোষ্ঠীর মধ্যে, জীবগোষ্ঠীর সদস্যদের মধ্যে তাদের আকার আকৃতির, তাদের গঠন, তাদের স্বভাব চরিত্রের মধ্যে যে পার্থক্য লক্ষ্য করা যায়, তখন তাকে আমরা বলবো ভেরিয়েশন। তাহলে প্রথম যেগুলো বললাম সেগুলো একটা বেসিক জিনিস বললাম, যেগুলো আগে পড়িয়েছি। এভলিউশন কি, দ্য ড্রাইভিং ফোর্স কি, কিভাবে হয়ে থাকে। এখন আমরা সেকেন্ড চ্যাপ্টারে ঢুকলাম, যেটা হচ্ছে ভেরিয়েশন পড়বো। ওকে, পার্ট পার্ট পড়িয়ে যাবো। তাহলে ভেরিয়েশন কাকে বললাম? যে যে মানে যে কোনো নির্দিষ্ট জীবগোষ্ঠী, কোনো নির্দিষ্ট প্রজাতি বা জীবগোষ্ঠীর সকল সদস্যদের মধ্যে আকার আকৃতি, আচরণগত দিক থেকে, শারীরবৃত্তীয় দিক দিয়ে যে পার্থক্য লক্ষ্য করা যায়, তখন তাকে আমরা বলবো ভেরিয়েশন। আর এই ভেরিয়েশন কেন ঘটে বললাম? মিউটেশনের ফলে। তোমরা জানো মিউটেশন কি? মিউটেশন সম্পর্কে আমরা নেক্সট ক্লাসে ডিটেলসে পড়বো, যে হঠাৎ করে যখন চেঞ্জ হয়, হঠাৎ করে যখন কোনো বৈশিষ্ট্য আবির্ভাব ঘটে, জিনের চেঞ্জ হয়, তখন তাকে বলে মিউটেশন। আর এটা ঘটা তখনই সম্ভব যদি কোনো প্রাণী সেক্সুয়ালি রিপ্রোডাকশন করে থাকে, তাদের ক্ষেত্রে এটা বেশি পরিমাণে দেখা যায়। অ্যাসেক্সুয়াল যারা বা তাদের ক্ষেত্রে হয়, এটা হয় না, তাই না? তাহলে ভেরিয়েশন বললাম কাকে বলবো না, কোনো প্রজাতি, দেখো কোনো নির্দিষ্ট প্রজাতি বা সকল জীবগোষ্ঠীর মধ্যে, কোনো নির্দিষ্ট প্রজাতি বা সকল জীবগোষ্ঠীর সদস্যের মধ্যে কি হয়ে থাকে বললাম? তাদের আকার আকৃতি আর শারীরবৃত্তীয় পরিবর্তন, শারীরবৃত্তীয় জিনগত যে পরিবর্তন দেখা যায়, তাকে কি বলা হচ্ছে? ভেরিয়েশন, তাই না? বা প্রকরণ। ওকে, ভেরিয়েশন বা প্রকরণ বোঝা গেছে? তাহলে এটা কি? বিজ্ঞানী ডারউইন এই যে বললাম ভেরিয়েশনের মূল সোর্সটা হচ্ছে তোমার মিউটেশন। এই মিউটেশন যে ভেরিয়েশনের মূল সোর্স, সেটা কিন্তু ডারউইন তিনি প্রমাণ করতে পারেনি। তিনি বলেছিলেন যে হ্যাঁ ভেরিয়েশন ঘটে থাকে, প্রকরণ বা ভেদ দেখা যায়, কিন্তু এই ভেদের কারণটা কি তিনি সেটা ব্যাখ্যা করতে ব্যর্থ হয়েছিলেন। ওকে,
তাহলে বোঝা গেছে, নোট করে নেবে, যেগুলো বলবো সেগুলো খাতায় নোট করবে এবং ভালো করে পড়বে। আর কি বললাম, দ্য সোর্স অফ ভেরিয়েশন, দ্য সোর্স অফ ভেরিয়েশন হচ্ছে কি ইজ মিউটেশন। ওকে, যেটা বিজ্ঞানী ডারউইন তিনি প্রমাণ করতে ব্যর্থ হয়েছিলেন যে মিউটেশনই ভেরিয়েশনের সোর্স। ঠিক আছে, মনে রেখো। আচ্ছা, তার আগে একটা কথা বলি, এই যে বলছি যে ভেরিয়েশন ঘটছে একটা কোথায়, পপুলেশনের মধ্যে, তো এই পপুলেশনের মধ্যে ভেরিয়েশন ঘটছে আর নেচার সিলেক্ট করছে পপুলেশনে থাকা এক একজনকে, মানে ইন্ডিভিজুয়ালকে। তাহলে ইন্ডিভিজুয়ালের এই ইভলিউশনের অবদানটা কি? ইন্ডিভিজুয়াল অবদান হচ্ছে সে জিনকে বা যে প্রকরণ ঘটছে সেটাকে পরবর্তী প্রজন্মের মধ্যে ট্রান্সফার করে দেওয়ার কাজ হচ্ছে ইন্ডিভিজুয়ালের। ওকে, বোঝা গেছে? তাহলে ইভলিউশন কি বললাম, দ্য ইউনিট অফ ইভলিউশন ইজ পপুলেশন, বারবার করে বলছি। আর কি বললাম, যে এই পপুলেশনের মধ্যে অর্থাৎ জেনারেশন আফটার জেনারেশন, তারপরে জেনারেশনের জিন পুলের মধ্যে যে চেঞ্জ লক্ষ্য করা যায় তখন তাকে বলা হচ্ছে ইভলিউশন। এই ইভলিউশনের ইন্ডিভিজুয়ালের কাজ কি? ইন্ডিভিজুয়ালের কাজ যে ইন্ডিভিজুয়াল হচ্ছে তোমার কি, এ কি করে যে প্রকরণ বা ভেরিয়েশন, এই ভেরিয়েশন অর জিনকে কি করে নেক্সট জেনারেশনে কি করে ট্রান্সফার করে। ওকে, এটাই হচ্ছে ইন্ডিভিজুয়ালের কাজ। ঠিক আছে, এবারে দেখো, যদি বলা হয় আমাদেরকে, যদি বলা হয় যে একটা এলিফ্যান্টের মধ্যে ইভলিউশন ঘটেছে, মানে ঘটেছে কিনা সেটা যদি অবজার্ভ করতে বলা হয়, সেটা কোনো পসিবল নয়। কেন? কারণ দেখো, একটা এলিফ্যান্ট সে তার লাইফ টাইমের মধ্যে সে কি করবে, মেটিং করবে, অফস্প্রিং জন্ম দেবে, সে বাড়বে, সে আবার পরবর্তী অফস্প্রিং জন্ম দেবে, বৃদ্ধি পাবে। তাহলে দেখো, এই যে একটা লং টাইম, যেখানে মানুষের তো বা আমাদের তো জীবনের সময়সীমা তত দূর অব্দি নয়, খুব বেশি হলে 50, 60, 70। তাহলে আমাদের জীবনে আমরা কোনো একটা প্রজাতির ইভলিউশন দেখবো চোখের সামনে, সেটা কিন্তু সম্ভব নয়। ওকে, সেজন্য বলি ইভলিউশন আমাদের চোখের সামনে না ঘটলেও আমরা ডেফিনেটলি বিশ্বাস করি যে ইভলিউশন হতে থাকে, মানে ইভলিউশন ঘটেছে এবং ঘটছে। কেন? কারণ তার কিছু এভিডেন্সের দ্বারা। ওকে, হায়ার অর্গানিজমের মধ্যে দেখা যায় না। এবারে দেখো, তাহলে ডারউইন কি বলেছিলেন? ডারউইন বলেছিলেন যে দুটি প্রজাতি হুবহু একরকম দেখতে, মানে একরকম হতে পারে না, তাদের মধ্যে কিছু না কিছু চেঞ্জ থাকবে। এবারে দেখো, যাদের মধ্যে ভেরিয়েশন লক্ষ্য করা যায়, বা ধরো একটা পপুলেশনের মধ্যে একটা উন্নত বৈশিষ্ট্য সম্পন্ন কিছু, বা এরপর কারা কারা এই ইভলিউশনে অংশগ্রহণ করবে, বা আমি আজকে জাস্ট বেসিক জিনিসগুলো বলছি, সেগুলো বুঝবে, পরে ডিটেলস বলবো। তাহলে কারা কারা এই ইভলিউশনের অবদান বেশি সব থেকে? যাদের মধ্যে উন্নত ক্যারেক্টার আছে। কারণ ধরো, একটা ময়ূরীর সঙ্গে মেটিং করবে, সে কাকে সিলেক্ট করবে? সমস্ত ময়ূরীর মধ্যে যার মধ্যে একটু আলাদা ক্যারেক্টার আছে তার সঙ্গে মিটিং করবে। তারপরে যে অফস্প্রিং তৈরি হবে সেখানে উন্নত ক্যারেক্টার হবে, সেই অফস্প্রিং আবার মেট করবে, নেক্সট জেনারেশনে স্পেশাল ক্যারেক্টার তৈরি হবে। তাহলে বলতে চাইছি যে উন্নত ক্যারেক্টার সম্পূর্ণ বা উন্নত বৈশিষ্ট্য সম্পূর্ণ জীবী কি না ইভলিউশনের তাদের মুখ্য ভূমিকা পালন করে থাকে। তাহলে যাদের মধ্যে উন্নত ক্যারেক্টার নেই তারা কি মারা যায় বা পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে যায়? না, সেটা হয় না, কিন্তু তাদের সংখ্যাটা কম থাকে। তারা নেক্সট জেনারেশন বা তার পরের জেনারেশনে খুব বেশি তাদের রিপ্রোডাকশন ঘটে না, খুব বেশি তাদের সংখ্যা বৃদ্ধি পায় না, কারণ তাদের মধ্যে উন্নত ক্যারেক্টার নেই। আর উন্নত ক্যারেক্টার না থাকলে নেচার তো তাদেরকে সিলেক্ট করবে না, কারণ তারা সেই পরিস্থিতির মধ্যে সার্ভাইভ করার ক্ষমতাটাও থাকবে না, আর নেচার সিলেক্ট করবে না। নেচার তো তাকে সিলেক্ট করবে যার মধ্যে সে লড়াই করার জন্য বৈশিষ্ট্যটা বর্তমান। তাহলে দেখো, এই ভেরিয়েশনের যে বৈশিষ্ট্য, উন্নত ক্যারেক্টার যার মধ্যে বর্তমান, যাদের মধ্যে, তারা কিন্তু খুব দ্রুত ব্রিডিং এবং ফিডিং এর মাধ্যমে তারা প্রজনন সম্পন্ন করবে, সংখ্যাটাকে বৃদ্ধি করবে, দিয়ে পপুলেশন তৈরি করবে। ক্লিয়ার? কিন্তু যাদের মধ্যে নেই এই বৈশিষ্ট্য, তারা কিন্তু একবারে পুরোপুরি মারা যাবে না, তারা থাকবে, সংখ্যায় কম থাকবে। বোঝা গেছে? এবারে দেখো, এই যে ভেরিয়েশনের কথা বলছি, এই ভেরিয়েশন তো জীবের মধ্যে বললাম অনেক ধরনের পরিবর্তন ঘটে থাকে। তো জীবের মধ্যে কি কি পরিবর্তন ঘটে থাকে সেটা দেখো। কি বললাম যে এই ভেরিয়েশনের ফলে জীবের মধ্যে কি হচ্ছে না, যে পরিবর্তন দেখা যায়,
জীবের মধ্যে যে পরিবর্তন দেখা যায় সেগুলো কি কি? ওকে, দেখো, এক হচ্ছে আকৃতিগত পরিবর্তন, তাই না? কারণ জীবের জীবের কি হচ্ছে, জীবের যে স্ট্রাকচার, যে আকৃতি, তার মধ্যে পার্থক্য দেখা যায়। প্রকরণ, কারণ ওই যে বললাম দুটো জীব হুবহু এক হতে পারে না, তাহলে জীবের মধ্যে ভেরিয়েশন হচ্ছে দেখা যায় আকৃতিগত দিক দিয়ে। সেকেন্ড হচ্ছে জীবের আচরণ, দুটো জীবের বিহেভিয়ার কখনো এক হতে পারে না, কারণ পরিবেশের ইফেক্টের ফলে, এনভায়রনমেন্টাল ইফেক্টের ফলে কোনো প্রাণী একই রকম আচরণ করতে পারে না। ওকে, আর হচ্ছে কি স্বভাবগত দিক দিয়ে, স্বভাবগত দিক থেকে ভেরিয়েশন, ওকে, আচরণগত ভেরিয়েশন, বিহেভিয়ারাল ভেরিয়েশন। মেন্টালি ইফেক্ট, মানসিক অবস্থা যদি স্বাভাবিক না মানে অস্বাভাবিক হয়, তাহলে কি হবে, তার স্বভাব এবং আচরণের মধ্যেও কি হবে, সেই ইফেক্টটা লক্ষ্য করা যাবে, তাই না? তাহলে ভেরিয়েশন তো বিভিন্ন হতে পারে, ভেরিয়েশনের ফলে জীবের মধ্যে কি বলো আচরণের পার্থক্য অবশ্যই, কারণ সেই জন্য তো আপনি বলেছেন যে দুটো জীব কখনো এক হতে পারে না হুবহু। ওকে, আমরা নিজেরা কম্পেয়ার করে দেখতে পারবো যে একই বাড়িতে একই মায়ের সন্তানের দুটোর মধ্যে কিন্তু পুরো দেখতে, স্বভাব, চরিত্র, বৈশিষ্ট্য টোটালি আলাদা। ওকে, এটা হওয়া স্বাভাবিক। আর কি হয়ে থাকে, কিছু পরিবেশগত প্রভাব থাকে, কিছু পরিবেশগত ভেরিয়েশন দেখা যায়। পরিবেশের ইফেক্টের ফলে কিছু ভেরিয়েশন করা যায়। বাস্তুতান্ত্রিক ভেরিয়েশন, যে ইকোসিস্টেমে বাস করছে সেখানকার প্রজাতিগুলোর মধ্যে ভেরিয়েশন করা যায়। তাহলে ভেরিয়েশন জীবের কি কি চেঞ্জ করে, জীবের আকৃতিকে চেঞ্জ করে দেয়, আকৃতিগত ভেরিয়েশন। জীবের আচরণের মধ্যে কিছু স্বাভাবিক পরিবর্তন লক্ষ্য করা যায়, অর্থাৎ জীবের কোনো অঙ্গের গঠন ভঙ্গির উপরে, জীব যখন কোনো কাজ করে সে কাজ করার ভঙ্গিটাও আলাদা, কাজ করার দিকটাও আলাদা, সেই কাজের ভিত্তিতে জীবের মধ্যে যে ভেরিয়েশন বা পার্থক্য বা প্রকরণ লক্ষ্য করা যায় তাকে বলা হচ্ছে আচরণগত ভেরিয়েশন বা শারীরবৃত্তীয় ভেরিয়েশন। স্বভাবগত দিক দিয়ে অর্থাৎ মানসিক দিক থেকে যদি সবার মধ্যে ডিফারেন্স থাকে তাহলে তাদের আচার বৈশিষ্ট্যের মধ্যেও পার্থক্য দেখা যাবে, তাহলে স্বভাবগত ভেরিয়েশন, পরিবেশগত ভেরিয়েশন এবং বাস্তুতান্ত্রিক ভেরিয়েশন। এরপর আমরা দেখব যে ভেরিয়েশন কত প্রকার এবং কি কি। দেখো, বোর্ডটা ছোট, সেজন্য পুরোটা লেখা কমপ্লিট হলো না। দেখো, টাইপস অফ ভেরিয়েশন, ভেরিয়েশনের প্রকারভেদ, কত প্রকারের। সাধারণত ভেরিয়েশন হয়ে থাকে পাঁচ প্রকারের। কি কি? কোষের উপর ভিত্তি করে তাদেরকে বিভাগ করা হয়েছে, বংশগত প্রকৃতির উপরে, সংখ্যা ও গুণমান অনুযায়ী ভিত্তি করে, এবং অভিমুখের উপর ভিত্তি করে, আর হচ্ছে তোমার তাদের বিভিন্ন প্রকৃতির উপর ভিত্তি করে, ঠিক আছে, এবং জিনের উপর ভিত্তি করে। তাহলে তিনটে দেখিয়েছি, পরে দেখাচ্ছি। তাহলে দেখো, এই ছকটা পুরো খাতাতে লিখে রাখবে। টাইপস অফ ভেরিয়েশনের এখানে 5টা করবে, আরো দুটো ঘর করবে, আমি পরে দেখাচ্ছি, জায়গা হলো না। কোষের উপর ভিত্তি করে ভেরিয়েশন 2 প্রকারের। কোষের উপর ভিত্তি করে কি কি? একটা দেহজ ভেরিয়েশন বা সোমাটোজেনিক ভেরিয়েশন যেটাকে বলা হচ্ছে, আর একটা হচ্ছে জনন কোষের ভেরিয়েশন বা ব্লাস্টোজেনিক ভেরিয়েশন। তাহলে কোষের উপর ভিত্তি করে দুই ধরনের, একটা সোমাটোজেনিক, একটা ব্লাস্টোজেনিক ভেরিয়েশন। বংশগত প্রকৃতির উপর ভিত্তি করে ভেরিয়েশন 2 প্রকার, একটা কন্টিনিউয়াস ভেরিয়েশন বা যেটাকে বলা হয় চলমান ভেরিয়েশন, আর একটা ডিসকন্টিনিউয়াস ভেরিয়েশন বা অচলমান ভেরিয়েশন। সংখ্যা ও গুণমানের উপর ভিত্তি করে ভেরিয়েশন 2 প্রকার, একটা মেরিস্টিক বা সংখ্যাগত ভেরিয়েশন, আর একটা হচ্ছে গুণগত বা সাবস্ট্যান্টিভ ভেরিয়েশন। ওকে, এটা নোট করে নাও। এছাড়াও আরো দু ধরনের আছে, সেটা হচ্ছে কি অভিমুখের উপর ভিত্তি করে ভেরিয়েশন কত প্রকার। দেখো, এছাড়াও এটা সি। ডি হচ্ছে অভিমুখের উপর ভিত্তি করে, অভিমুখের উপরে ভিত্তি করে ভেরিয়েশন 2 প্রকার। ওকে, দেখো কি কি। এক হচ্ছে ডিটারমিনেন্ট প্রকরণ, একটা হচ্ছে ডিটারমিনেন্ট ভেরিয়েশন বা যেটাকে বলা হচ্ছে নির্ধারিত বা নির্ধারণ ভেরিয়েশন, আর একটা হচ্ছে ইনডিটারমিনেন্ট ভেরিয়েশন। ডিটারমিনেট
ডিটারমিনেট বা নির্ধারিত, আর একটা হচ্ছে ইনডিটারমিনেট ভেরিয়েশন বা অনির্ধারিত। ওকে, আর এক ধরনের বললাম যে জিনের উপর ভিত্তি করে, আর এক ধরনের বললাম যে জিনের উপর ভিত্তি করে দুই প্রকার। তাহলে ই কি হবে? জিনের উপরে ভিত্তি করে দুই প্রকার। একটা হচ্ছে তোমার কি ফিনোটাইপিক ভেরিয়েশন, ফিনোটাইপিক ভেরিয়েশন, আর একটা হচ্ছে জিনোটিপিক ভেরিয়েশন, জিনোটাইপিক ভেরিয়েশন। ওকে, তাহলে কি দেখো কি বললাম, টাইপস অফ ভেরিয়েশনের মধ্যে কোষের উপর ভিত্তি করে, তাদের সংখ্যা গুণমানের উপর ভিত্তি করে, তাদের বিভিন্ন অভিমুখের ভিত্তি করে, জিনের উপর ভিত্তি করে এই এতগুলো ভাগ করা যায়। প্রত্যেকটা ভাগ আমরা একটা একটা করে আলোচনা করব। দেখো, তাহলে টাইপস অফ ভেরিয়েশনের মধ্যে প্রথম আমরা কি ভাগটা বলেছিলাম যে কোষের প্রকৃতির উপর ভিত্তি করে দুই ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে তোমার দেহজ, একটা হচ্ছে তোমার কি দেহজ বা সোমাটোজেনিক, আর একটা হচ্ছে ব্লাস্টোজেনিক, তাই না? তাহলে একটা হচ্ছে কি বললাম, দেহজ বা সোমাটোজেনিক। এক নম্বর আমরা ভাগ কি বললাম, সোমাটোজেনিক। এগুলো মনে রাখবে, ভালো করে পড়বে এগুলো। সোমাটোজেনিক বা দেহজ ভেরিয়েশন। ওকে, দেখো দেহ সোমাটোপ্লাজম এবং জার্মপ্লাজম নিয়ে গঠিত, তাই তো? আমাদের দেহ সোমাটোপ্লাজম এবং জার্মপ্লাজম নিয়ে গঠিত। এই তত্ত্বের উপর ভিত্তি করে দেহকোষকে আমরা দুই ভাগে ভাগ করে থাকি। একটা হচ্ছে কি কোষকে দুই ভাগে ভাগ করি আমরা। ওকে, তাহলে কি বললাম যে দেহ সোমাটোপ্লাজম এবং জার্মপ্লাজম এই ধারণার উপর ভিত্তি করে আমাদের দেহের সমস্ত কোষকে দুটি ভাগে ভাগ করা হয়। কোষকে দুটি ভাগে ভাগ করা হয়। কি কি? একটা হচ্ছে দেহকোষ, আর একটা হচ্ছে জনন কোষ। কার উপর ভিত্তি করে? সোমাটোপ্লাজম এবং জার্মপ্লাজমের উপর ভিত্তি করে। দেহকোষ কাকে বলবো? দেহ গঠনকারী কোষকে বলা হয় দেহকোষ, এগুলো অটোজোমাল টুইন। আর জনন কোষ হচ্ছে কি, যেগুলো জনন গঠনকারী কোষকে বলা আছে জনন কোষ। ওকে, এই দু ধরনের কোষকে ভাগ করা হয়েছে তার ভিত্তিতে। এবারে দেখো, তাহলে সোমাটোজেনিক ভেরিয়েশন কাকে বলবো? যে সমস্ত ভেরিয়েশন সোমাটিক মানে দেহজ, যে সমস্ত ভেরিয়েশন দেহ কোষের মধ্যে সীমাবদ্ধ থাকে এবং অঙ্গ প্রত্যঙ্গের পরিবর্তন ঘটায় বা অঙ্গ প্রত্যঙ্গ গঠনে সাহায্য করে, সেই ধরনের ভেরিয়েশনকে আমরা বলবো কি ভেরিয়েশন? সোমাটোজেনিক বা দেহজ ভেরিয়েশন। তাহলে সোমাটিক মানে কি বললাম? দেহজ। তাহলে যে সমস্ত ভেদ বা প্রকরণ, যেটাকে ইংলিশে বলা আছে ভেরিয়েশন, ওটা ঘটে থাকে দেহ কোষের মধ্যে কি থাকে? সীমাবদ্ধ থাকে। দেহ কোষের মধ্যে সীমাবদ্ধ থাকে ও দেহের অঙ্গ প্রত্যঙ্গ গঠন করে। তাকে বলা আছে কি? তাকে বলা আছে সোমাটিক ভেরিয়েশন। বোঝা যাচ্ছে? তো যে সমস্ত ভেদ বা প্রকরণ দেহকোষের মধ্যে সীমাবদ্ধ থাকে এবং অঙ্গ প্রত্যঙ্গ গঠনে ব্যবহৃত হয়, তখন তাকে বলা হচ্ছে সোমাটিক ভেরিয়েশন। এই দেখো, দেহকোষের মধ্যে সীমাবদ্ধ ভেরিয়েশনের কিন্তু ইভলিউশনের কোনো ইফেক্ট পড়ে না। কারণ ধরো যদি আমি জিম করি বা কোনো ব্যক্তি যদি জিম করে, তাহলে জিম করার ফলে তার দেহকোষ মানে মাংস পেশির যে চেঞ্জ ঘটে, সেটা কি পরবর্তী প্রজন্মের মধ্যে যে অফস্প্রিং তৈরি হবে, তো তার মধ্যে কি সেই ধরনের মাসল পেশিযুক্ত বেবি উৎপন্ন হয় না? তাহলে দেহকোষের মধ্যে যখন ভেরিয়েশন ঘটবে তাকে সোমাটোজেনিক ভেরিয়েশন বলা হচ্ছে বা দেহজ ভেরিয়েশন, যেটা কিন্তু ইভলিউশনে তেমন কোনো মুখ্য ভূমিকা পালন করে না। ওকে, আরেক ধরনের ভেরিয়েশন বললাম, সেটা হচ্ছে দেখো, আরেকটা কি বললাম? ব্লাস্টোজেনিক ভেরিয়েশন। আরেকটা বললাম ব্লাস্টোজেনিক ভেরিয়েশন বা জননগত প্রকরণ। এগুলো কোষের উপর ভিত্তি করে বলেছি। তো ব্লাস্টোজেনিক ভেরিয়েশন কি? কোনো পরিবর্তন যদি জার্ম কোষ বা জনন কোষকে প্রভাবিত করে এবং যার ফলে পরিবর্তনটি গ্যামেটের মধ্য দিয়ে অফস্প্রিং সম্মত হয়। তাহলে যখন কোনো ভেরিয়েশন বা প্রকরণ জার্ম কোষ বা
জনন কোষকে প্রভাবিত করবে, মানে যে ভেরিয়েশনটা জিনের মধ্যে ঘটবে অর্থাৎ জার্ম কোষের মধ্যে ঘটবে বা জনন কোষের মধ্যে ঘটবে। জনন কোষের মধ্যে ঘটলে কি হবে, গ্যামেটের মধ্যে সেই ভেরিয়েশনের যে ক্যারেক্টার যে সেটা জিনটা কোথায় হবে, গ্যামেটের মাধ্যমে পরবর্তী অপস্প্রিং অপত্যে সঞ্চালিত হবে। এটাই কি হচ্ছে ইভলিউশনের মেন ইফেক্ট পড়ে থাকে, তাই না? তাহলে ব্লাস্টোজেনিক ভেরিয়েশন হচ্ছে কি কোনো পরিবর্তন যদি জার্ম কোষ বা দেখো কোনো পরিবর্তন যদি জার্ম কোষ বা জনন কোষকে প্রভাবিত করে, জনন কোষকে প্রভাবিত আর কি বললাম, এবং যার ফলে পরিবর্তনটি গ্যামেটের মধ্য দিয়ে অপত্য সঞ্চারিত হয় এবং যার মধ্য দিয়ে কি হচ্ছে, যার ফলে পরিবর্তনটি গ্যামেটের মধ্য দিয়ে, যার ফলে পরিবর্তনটি গ্যামেটের মধ্য দিয়ে কোথায় যাচ্ছে, অপত্যের মধ্যে সঞ্চারিত হয় তাকে বলা হচ্ছে ব্লাস্টোজেনিক ভেরিয়েশন। এই ভেরিয়েশন কথাটা কি বলেছেন বিজ্ঞানী ডারউইন বলেছিলেন। ওকে, তাহলে যেটা দেহের জার্ম কোষের মধ্যে পরিবর্তন ঘটবে এবং সেটা যদি গ্যামেটের মধ্য দিয়ে অপত্য সঞ্চালিত হয় তখন তাকে বলা হচ্ছে যে কি ব্লাস্টোজেনিক ভেরিয়েশন। ওকে, এবং এই সমস্ত ভেরিয়েশন কথা হলে মিউটেশনের ঘটে থাকে। এই সমস্ত মানে সমস্ত রকমের মিউটেশন জার্মিনাল সেল দেখা যায়। বেশি যে পরিবর্তনটা হঠাৎ করে জিনের যে পরিবর্তনটা মিউটেশন ঘটে সেটা কোথায়, জার্ম কোষেতে ঘটে এবং এটা ইভলিউশনের মুখ্য ভূমিকা পালন করে। এটা হচ্ছে কি ইভলিউশনের মুখ্য ভূমিকা পালন করে। অর্থাৎ ইভলিউশনের যে সমস্ত প্রাণীর মধ্যে দেখা যায় প্রজাতির মধ্যে যাদের মধ্যে দিয়ে স্পেশাল ক্যারেক্টার থাকে সেটা কোথা থেকে যায়, সেটা হচ্ছে তোমার জার্ম সেলের মধ্যে পরিবর্তনটা ঘটে থাকে। ওকে, তাহলে কোষের আকৃতির উপর ভিত্তি করে দুই রকম দেখলাম, সোমাটিক আর সোমাটোজেনিক, বা এটা হচ্ছে তোমার কি ব্লাস্টোজেনিক। সোমাটোজেনিক দেহ কোষের মধ্যে যদি কোনো ভেরিয়েশন সীমাবদ্ধ থাকে তখন তাকে বলা হয় সোমাটিক, যেটা ইভলিউশনে কোনো ইফেক্ট পড়ে না। আর জার্ম কোষ বা জনন কোষের মধ্যে ঘটলে কি হবে, গ্যামেটের মধ্যে দিয়ে সেই পরিবর্তনটা অপত্যের মধ্যে সঞ্চালিত হবে। এইভাবে কি হচ্ছে না ইভলিউশনে ভূমিকা পালন করে থাকে। দেখো নেক্সট কি বলেছিলাম, সেকেন্ড কি ভাগ বলেছিলাম যে বংশগত প্রকৃতির উপর ভিত্তি করে দুই প্রকারের। 2 নম্বর বলেছি বি, যে টাইপস অফ ভেরিয়েশনের মধ্যে কি বলেছি, বংশগত প্রকৃতির উপর ভিত্তি করে, বংশগত প্রকৃতির উপরে ভিত্তি করে কি ভেরিয়েশন দুই প্রকারের। একটা হচ্ছে কি কন্টিনিউয়াস ভেরিয়েশন, বা চলমান ভেরিয়েশন, আর একটা বলেছিলাম ডিসকন্টিনিউয়াস বা অচলমান ভেরিয়েশন। দেখো তাহলে বললাম কন্টিনিউয়াস বা চলমান, বা এটাকে বলা যায় কি ধারাবাহিক। দেখো কন্টিনিউয়াস ভেরিয়েশন বা চলমান ভেরিয়েশন হচ্ছে যে সমস্ত ভেদ বা প্রকরণগুলো বা ভেরিয়েশনগুলো হচ্ছে কি না ধীর গতিতে হয় এবং যেগুলো অনেকগুলো ভেরিয়েশন একত্রিত হয়ে ক্ষুদ্র ক্ষুদ্র মাত্রায় অনেকগুলো ভেরিয়েশন একত্রিত হয়ে যখন পপুলেশনের মধ্যে বিস্তার লাভ করে থাকে তখন তাকে বলা হচ্ছে কন্টিনিউয়াস ভেরিয়েশন। মানে এমনটা নয় তোমরা যে কন্টিনিউয়াস ভেরিয়েশন মানে যে ভেরিয়েশনটা চলতেই থাকে, মানে সেরকম নয়, ধারাবাহিক। চলমান বাইর করা কি ধারাবাহিক ভেরিয়েশন কেন বলছি না, যে ভেরিয়েশনটার মধ্যে কি বললাম যে যার মধ্যে যে বৈশিষ্ট্যটা পরিবর্তন হয় বা যেটা চেঞ্জ হয়ে থাকে ধারাবাহিকভাবে সংগঠিত হয়। তাহলে যে ভেরিয়েশন বা ভেদ বা প্রকরণ যখন ধারাবাহিকভাবে সংগঠিত হয় এবং ওই পরিবর্তনগুলো ক্ষুদ্র ক্ষুদ্র চেঞ্জগুলো একত্রিত হয়ে পপুলেশনের মধ্যে বিস্তার লাভ করে তখন তাকে বলা যায় চলমান ভেরিয়েশন। যেমন ধরো আমাদের উচ্চতা, তো উচ্চতা কি আমাদের একদিনে বাড়ে নাকি হঠাৎ করে, সেটা তো ধীর গতি সম্পন্ন প্রক্রিয়া না। তাহলে কন্টিনিউয়াস ভেরিয়েশন বা ধারাবাহিক ভেরিয়েশন কি না, যে বিভেদ বা প্রকরণ ধারাবাহিকভাবে ঘটে থাকে, ধারাবাহিকভাবে
সংঘটিত হয় এবং ক্ষুদ্র ক্ষুদ্র মাত্রায়, তোমাদের বইয়ে এই জায়গাটা একটু গাঁজানো আছে, যেটা পড়াচ্ছে সেটা করবে, এবং ক্ষুদ্র ক্ষুদ্র মাত্রায় পপুলেশনের মধ্যে কি করে, বিস্তার লাভ করে। তাকে বলা হচ্ছে কন্টিনিউয়াস ভেরিয়েশন। ওকে, যেমন এক্সাম্পল হচ্ছে উচ্চতা। ঠিক আছে, বিজ্ঞানী ডারউইন তিনি বলেছিলেন যে এই কন্টিনিউয়াস ভেরিয়েশনই হচ্ছে ইভলিউশনের মেন ভূমিকা পালন করে। কে বলেছিলেন? বিজ্ঞানী ডারউইন বলেন যে এই ভেরিয়েশন ইভলিউশনে কি করছে, ভূমিকা পালন করে থাকে। বারবার বলছি, ইভলিউশনের মধ্যে ডারউইন বলেছিলেন যে ইভলিউশনের ভেরিয়েশন ঘটে, কিন্তু মিউটেশনের ধারণাই ছিল না ওনার। তো এরপরে দেখবো যে হুগো দ্য ভ্রিস কি বলেছিলেন, পরের ক্লাসে জানাবো মিউটেশন সম্পর্কিত। তিনি বলেছিলেন এই যে কন্টিনিউয়াস ভেরিয়েশনটা যে ইভলিউশনের ভূমিকা পালন করে, সেটা যেমন ডারউইন বলেছিলেন, অন্যদিকে দেখবো হুগো দ্য ভ্রিস তিনি বলেছিলেন যে ডিসকন্টিনিউয়াস যে ভেরিয়েশন সেটা ইভলিউশনের বেশি ভূমিকা পালন করে থাকে। ওকে, তাহলে যেটা ভেদ বা প্রকরণ ধারাবাহিকভাবে হয়ে থাকে এবং অনেকগুলো ভেরিয়েশন, ক্ষুদ্র ক্ষুদ্র ভেরিয়েশন একত্রিত হয়ে পপুলেশনের মধ্যে অবস্থান করছে, বিস্তার লাভ করছে, তখন সেটাকে বলা হচ্ছে কন্টিনিউয়াস ভেরিয়েশন বা ধারাবাহিক ভেরিয়েশন। যেমন উচ্চতা, যেটা ডারউইন এই ভেরিয়েশনকে বলেছিলেন যে এটা ইভলিউশনের মধ্যে মুখ্য ভূমিকা পালন করে। অন্যদিকে আরেক ধরনের ভেরিয়েশনের কথা বলা হয়েছে বংশগত প্রকৃতির উপর ভিত্তি করে। সেটা কি? সেটা হচ্ছে ডিসকন্টিনিউয়াস ভেরিয়েশন। ডিসকন্টিনিউয়াস ভেরিয়েশন বা বিচ্ছিন্ন বিভেদ। ডিসকন্টিনিউয়াস ভেরিয়েশন হচ্ছে কি, বলছে হঠাৎ কোনো একক জিনে মিউটেশনের ফলে যে বিভেদ দেখা যায় তখন তাকে বলছে ডিসকন্টিনিউয়াস বা বিচ্ছিন্ন। মানে এটা কোনো ধীরগত সম্পন্ন প্রক্রিয়া নয়, হঠাৎ করে যদি কোনো বৈশিষ্ট্যের আবির্ভাব ঘটে থাকে, যেটাকে আমরা মিউটেশন বলে থাকি, বা একক জিনে যদি কোনো মিউটেশন ঘটে, সাইডেন একটা বৈশিষ্ট্য লক্ষ্য করা যাবে, সেটাকে বলা হচ্ছে ডিসকন্টিনিউয়াস বা বিচ্ছিন্ন ভেরিয়েশন। ওকে, তাহলে কি বললাম, এটা হচ্ছে যে যখন কোনো জীবের একক জিনের মিউটেশনের ফলে বিভেদ লক্ষ্য করা যায় তখন তাকে বলা হচ্ছে যে ডিসকন্টিনিউয়াস ভেরিয়েশন। বোঝা গেছে? তাহলে কি বললাম, যে যখন কোনো জীবের একক জিনে মিউটেশনের ফলে যে ভেরিয়েশন বা বিভেদ পরিলক্ষিত হয় তাকে কি বলছি না আমরা বিচ্ছিন্ন বা ডিসকন্টিনিউয়াস ভেরিয়েশন বলে। ওকে, বোঝা গেছে? যেটা সাডেনলি চেঞ্জের মাধ্যমে। যেমন এক্সাম্পল আমরা কি বলতে পারি এখানে, লোমবিহীন কুকুর। ঠিক আছে, লোমবিহীন কুকুর, তারপর তোমার শিংবিহীন গবাদি পশু, এগুলো হচ্ছে তোমার কি ডিসকন্টিনিউয়াস ভেরিয়েশন। লোমবিহীন কুকুর, তারপর আর কি হতে পারে, শিংবিহীন গবাদি পশু। ক্লিয়ার? বোঝা গেছে? তাহলে দেখো, এইগুলো হচ্ছে কি সাডেন চেঞ্জ, মানে এটা কোনো ধারাবাহিক প্রক্রিয়া নয়, সাডেনলি চেঞ্জ হয়ে গেল, একক জিনের মিউটেশন ঘটে গেল, এই ধরনের বৈশিষ্ট্য লক্ষ্য করে, এবং যেটা কি হচ্ছে পরবর্তী প্রজন্মের মধ্যে যাওয়ার সম্ভাবনা হয়ে যায়। কেন? কারণ মিউটেশন যেখানে ঘটবে সেখানে ভেরিয়েশন আসবে, আর যে ভেরিয়েশন হচ্ছে কি ইভলিউশনের মুখ্য ভূমিকা পালন করে। তাহলে এটা কিন্তু মানে পরবর্তী প্রজন্মের মধ্যে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। কে বলছিলেন? বিজ্ঞানী হুগো দ্য ভ্রিস, নামটা মনে রাখবেন, বিজ্ঞানী হুগো দ্য ভ্রিস, এই টার্মটা মনে রেখো। বিজ্ঞানী হুগো দ্য ভ্রিস তিনি এই ডিসকন্টিনিউয়াস ভেরিয়েশনকে বলেছিলেন যে ইভলিউশনে বিশেষ ভূমিকা থাকে। বোঝা গেছে? তাহলে কন্টিনিউয়াস ভেরিয়েশনের ইভলিউশনে অবদান বলেছিলেন বিজ্ঞানী ডারউইন,
যার মিউটেশন সম্পর্কে কোনো ধারণা ছিল না, বাট হুগো দ্য ভেরিশ তিনি ডিসকন্টিনিউয়াস ভেরিয়েশনকে ইভলিউশনের মুখ্য ভূমিকা পালন করে বলে তিনি মতামত দিয়েছিলেন।